হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশন সম্পর্কে। তো প্রথমে আমাদের জানতে হবে মনোক্লোনাল অ্যান্টিবডি আসলে কি। মনোক্লোনাল অ্যান্টিবডি হলো এক ধরনের অ্যান্টিবডি যেটা একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের শুধু একটা সিঙ্গেল অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা এপিটপকে টার্গেট করে। অর্থাৎ একটা কিছু অ্যান্টিবডি যেগুলা একটা অ্যান্টিজেনের নির্দিষ্ট একটা এপিটপকেই টার্গেট করে, অন্য কোনো এপিটপকে টার্গেট করে না, সেটাই হলো মনোক্লোনাল অ্যান্টিবডি। সাধারণত আমাদের বডিতে মনোক্লোনাল অ্যান্টিবডি পাওয়া যায় না, কারণ আমাদের বডিতে বিভিন্ন সময় বিভিন্ন অ্যান্টিজেন দ্বারা এক্সপোজড হই আমরা। আর তার ফলে বিভিন্ন ধরনের অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে সেই অ্যান্টিবডিগুলো একটা মিক্সড স্টেটে থাকে। তো সেইটাকে সেজন্য পলিক্লোনাল অ্যান্টিবডি বলে। কিন্তু আমাদের মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশন করার জন্য সেজন্য আমাদের আলাদা স্টেপস ফলো করতে হয়, সরাসরি বডি থেকে কালেক্ট করা যায় না। তো আজকে আমরা জানবো সেই মনোক্লোনাল অ্যান্টিবডি কিভাবে প্রোডাকশন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ একটি অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, তার এগেনস্টে এই যে এই অ্যান্টিবডিগুলো সব কিন্তু শুধু এ কেই টার্গেট করে। এখানে আমরা এই অ্যান্টিবডিগুলো এগুলোকে যদি আমরা অ্যান্টিবডি হিসেবে ধরি, তাহলে এর বাইন্ডিং সাইটগুলোর শেপ দেখে বোঝা যাচ্ছে এটা শুধুমাত্র এই অ্যান্টিজেনটার এ ডিটারমিনেন্টসকে অর্থাৎ এ এপিটপকে টার্গেট করে। তার মানে এটা এই অ্যান্টিবডিগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি সেম টাইপের প্লাজমা সেল বা বি সেল থেকে। তো আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশন করতে গেলে কি করতে পারি, যে দেখা গেলো আমরা একটা সিম্পল বি সেলকে আলাদা করে নিলাম বডি থেকে, যেটা অলরেডি একটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস দ্বারা এক্সপোজড হয়েছে। সেটাকে যদি আমরা কালচার করে অনেকগুলা সেলে পরিণত করি, তাহলে তারা অ্যান্টিবডি দিতে পারবে, যেটা মনোক্লোনাল অ্যান্টিবডি হবে। তো যেহেতু এখানে অন্য কোনো সেল মিক্সচার নেই, আমরা জানি একটা বি সেল শুধুমাত্র এক প্রকারেরই অ্যান্টিবডি প্রস্তুত করতে পারে। অর্থাৎ যদি আমরা একটা সেল থেকে অনেকগুলা সেল তৈরি করে সেখান থেকে অ্যান্টিবডি প্রোডাকশন করি, তাহলে আমরা একই ধরনের অ্যান্টিবডি পাবো, যেটা মনোক্লোনাল অ্যান্টিবডি হবে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, আমাদের বডিতে যে বি সেল পাওয়া যায় বা যে কোনো ধরনের লিভিং অ্যানিমেলে যে বি সেলগুলা পাওয়া যায়, সেগুলা কিন্তু ইন ভিট্রোতে অর্থাৎ আর্টিফিশিয়াল মিডিয়ায় খুব ভালো সারভাইভ করতে পারে না। অর্থাৎ কয়েক জেনারেশন পর, যেমন 2-3 জেনারেশন পরেই সেলগুলা মারা যায়। সো এটাকে এই পদ্ধতিতে সরাসরি সেলকে কালচার করে সেটা থেকে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশন পসিবল হয় না। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটাকে আমাদের আমাদের একটা আলাদা একটা সেলের বৈশিষ্ট্য আমরা জানি, যেমন ক্যান্সার সেল, তারা কিন্তু ইমমর্টাল হয়। অর্থাৎ তাদেরকে যদি আমরা একটা মিডিয়ায় নিউট্রিয়েন্টস দিয়ে গ্রো করি, তাহলে কিন্তু তারা নিজে নিজে মারা যাবে না, যেটা এই নর্মাল বি সেল মারা যায়। তো আমাদের ওই ক্যান্সার সেলের বৈশিষ্ট্যটা এই নর্মাল বি সেলের মধ্যে প্রয়োজন। তো আমরা এই নর্মাল বি সেল বা এই প্লাজমা সেলকে ইমমর্টালাইজ করার প্রয়োজন হয়, আমরা যেটা জানলাম। তো এটাকে করতে গেলে কি করতে হবে, আমাদের ক্যান্সার সেলের সাথে এই সেলকে ফিউজড করতে হবে। ক্যান্সার সেল বি সেলের ক্যান্সারাস সেলকে বলে মায়োলেমা সেল। এই মায়োলেমা সেলকে নর্মাল বি সেলের সাথে ফিউজ করে আমরা হাইব্রিডোমা সেল তৈরি করব, যেটা বোথ ক্যান্সার সেল এবং বি সেলের বৈশিষ্ট্য বহন করবে। অর্থাৎ ক্যান্সার সেলের মতোই তারা ইমমর্টাল হবে এবং বি সেলের মতোই তারা অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারবে। এর জন্য আমরা ওই আমাদের টার্গেট অ্যান্টিজেন দ্বারা একটা ইঁদুরকে ইনোকুলেট করব। তার ভিতর থেকে, তার স্প্লিন থেকে কিছু প্লাজমা সেল, সিঙ্গেল প্লাজমা সেল আলাদা করে নিব, যেটাকে আমাদের এই মায়োলোমা সেলের সাথে ফিউজড করলে হাইব্রিডোমা সেল তৈরি হবে, যেখান থেকে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে পারবো। বিষয়টা খুব সিম্পল লাগছে, তাই না? কিন্তু আসলে বিষয়টা এতটা সিম্পল নয় যেটা শোনা যাচ্ছে। কারণ আমরা যদি এটাকে ফিউজ করার চেষ্টা করি, তাহলে আমরা এইরকম একটা বিষয় পাবো। অর্থাৎ কিছু বি সেল আনফিউজড অবস্থায় থেকে যাবে, আবার কিছু মায়োলেমা সেলও আনফিউজড অবস্থায় থেকে যাবে। অল্প সংখ্যক সেলই এই হাইব্রিডোমা সেলে পরিণত হবে। অর্থাৎ 3 ধরনের সেল তৈরি হবে। একটা হলো বি সেল, যেটা আনফিউজড হয়ে আছে, একটা মায়োলেমা সেল যেটা বি সেলের সাথে ফিউজড হয়নি, আর এই ফিউজড হাইব্রিডোমা সেল।
এরপর আমরা এটাকে আমাদের প্রয়োজন এই 3 প্রকার সেল থেকে শুধু আমাদের হাইব্রিডোমা সেলটাকে আলাদা করা প্রয়োজন, অর্থাৎ শুধু হাইব্রিডোমা সেলটাকে রেখে বাকি সেলগুলোকে মেরে ফেলতে হবে। এর জন্য আমরা একটা স্পেশাল মিডিয়াতে এই সেলগুলোকে কালচার করি, এই ফিউশনটা করি, সেটা হলো হ্যাট মিডিয়া। এই হ্যাট কিন্তু মাথায় পরা হ্যাট না, এই হ্যাটের পূর্ণরূপ হলো হাইপোজ্যান্থিন, অ্যামিনোপটেরিন এবং থাইমিডিন মিডিয়া। অর্থাৎ এই 3টা কম্পোনেন্ট এই মিডিয়াতে থাকবে। আমরা জানি হাইপোজ্যান্থিন আর থাইমিডিন কিসের প্রিকারসর? এরা হলো পিউরিন এবং পাইরিমিডিন বেজের প্রিকারসর। আর অ্যামিনোপটেরিন হলো একটি কম্পাউন্ড যেটা টেট্রাহাইড্রোফোলেটকে ইনহিবিট করে, অর্থাৎ এই টেট্রাহাইড্রোফোলেট আমাদের ডিনোভো সিনথেসিস অফ নিউক্লিওটাইড, অর্থাৎ বডির সেলের মধ্যে নিউক্লিওটাইড সিনথেসিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই অ্যামিনোপটেরিন কি করে? এই প্রক্রিয়াটাকে ইনহিবিট করে দেয়, অর্থাৎ নতুন করে এই নিউক্লিওটাইড সিনথেসিস হতে পারে না। আমরা জানি কি নিউক্লিওটাইড সিনথেসিসের দুইটা ওয়ে, একটা হলো ডিনোভো সিনথেসিস আর একটা হলো সালভেজ পাথওয়ে, অর্থাৎ মিডিয়ামে যদি নিউক্লিওটাইডের প্রিকর্সর থাকে সেটাকে ইউজ করে নিউক্লিওটাইড তৈরি করাকে বলে সালভেজ পাথওয়ে। তো আমরা যেহেতু অ্যামিনোপটেরিন দিয়ে ডিনোভো সিনথেসিসটা বন্ধ করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সেলগুলোকে সারভাইভ করতে গেলে সালভেজ পাথওয়ে ইউজ করতে হবে। আর আমরা জানি সালভেজ পাথওয়ের জন্য একটি ইম্পর্ট্যান্ট এনজাইম হলো এইচজিপিটি। কিন্তু এখানে আমরা যেই ক্যান্সার সেলগুলা ইউজ করছি সেইগুলাকে আমরা কি করে দিছি? এইচজিপিটি নেগেটিভ করে দিছি। নর্মাল সেল আমরা প্রথমেই বলেছিলাম এরা কয়েক জেনারেশনের পরে আর বাঁচবে না। অর্থাৎ যদি আমরা নর্মাল ভাবেই সেল কালচার করতে থাকি, এই 3 প্রকারের সেল একসাথেই কালচার করতে থাকি, তাহলে 2-1 বার মিডিয়াম চেঞ্জ করার পরপরই ওই নর্মাল সেলগুলো সব মারা যাবে, কারণ এরা বাইরের এই আর্টিফিশিয়াল মিডিয়ার স্ট্রেস নিতে পারে না। তাহলে কি কি বেঁচে থাকলো এখন মিডিয়াতে? মায়োলেমা সেলগুলা, ক্যান্সারাস সেল যেগুলা সেগুলা, আর হলো হাইব্রিডোমা সেল। কিন্তু ক্যান্সারাস সেল ইমমর্টাল হলেও এর নিজেদের সেল ডিভিশনের জন্য এবং বেঁচে থাকার জন্য নিউক্লিওটাইডের দরকার, তাই না? তো নিউক্লিওটাইডের জন্য কি করতে হবে? ওকে হয় ডিনোভো সিনথেসিস করতে হবে অথবা সালভেজ পাথওয়ে করতে হবে। আমরা যেহেতু ডিনোভো সিনথেসিসের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছি অ্যামিনোপটেরিন দ্বারা, সেহেতু তাকে প্রথমে এরপর সালভেজ পাথওয়ে ট্রাই করতে হবে। কিন্তু আমরা প্রথমেই বললাম একে আমরা এইচজিপিটি নেগেটিভ করে দিয়েছি, অর্থাৎ এইচজিপিটি তৈরির যে জিন সেটাকে আমরা নক আউট করে দিয়েছি এই সেলগুলা থেকে, এই মায়োলেমা ক্যান্সার সেলগুলা থেকে। ফলে এ সরাসরি ডিনোভো সিনথেসিসও করতে পারবে না অ্যামিনোপটেরিনের কারণে, আবার সালভেজ পাথওয়েও করতে পারবে না কারণ এর এইচজিপিটি নেই। তাহলে এরাও মারা যাবে। ফলে কি বেঁচে থাকবে? শুধু হাইব্রিডোমা সেল। কারণ হাইব্রিডোমা সেল কিন্তু নর্মাল সেল এবং ক্যান্সার সেল দুইটারই বৈশিষ্ট্য বহন করে। ক্যান্সার সেলের যেই প্রপার্টি, অর্থাৎ ইমমর্টালিটি, ওকে যদি নিউট্রিয়েন্ট সাপ্লাই দেওয়া হয় ও বেঁচে থাকতে পারবে। আর নর্মাল সেলের যে বৈশিষ্ট্য, অর্থাৎ এইচজিপিটি নর্মাল সেলের কিন্তু ছিল, কিন্তু নর্মাল সেল স্ট্রেস নিতে না পারার কারণে মারা গেছে। কিন্তু হাইব্রিডোমা সেলের যেহেতু ক্যান্সার সেলের পোর্শন আছে, অর্থাৎ তারা স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি রাখে এবং তার এইচজিপিটি আছে, ফলে অ্যামিনোপটেরিনের কারণে যদিও বা তারা টেট্রাহাইড্রোফোলেট ইনহিবিট হয়ে ডিনোভো সিনথেসিস করতে পারবে না, কিন্তু এইচজিপিটি থাকার কারণে তারা সালভেজ পাথওয়ে ইউজ করে এই হাইপোজ্যান্থিন এবং থাইমিডিন থেকে নিউক্লিওটাইড তৈরি করে বেঁচে থাকতে পারবে। ফলে কিছুদিন পরে কালচার মিডিয়াতে শুধু এই হাইব্রিডোমা সেলগুলাই বেঁচে থাকবে। এর মাধ্যমে আমরা কি পেলাম? শুধু হাইব্রিডোমা সেলের কালচার পেলাম। সেখান থেকে সরাসরি মনোক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশন হবে। তো এইভাবে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে পারি।